আমি আমার এই চ্যানেলের একদম প্রথম ভিডিওতেই কিন্তু মোহনবাগানের তরফে আসতে পারা এএফসির তরফ থেকে একটা ব্যান্ড নিয়ে কিন্তু আমি কথা বলেছিলাম। গতকাল কিন্তু সেটা অলরেডি ক্লিয়ার। এএফসির তরফ থেকে কিন্তু মোহনবাগান একটা সিজনের কিন্তু টেকনিক্যালি দুটো ইয়ারের ব্যান কিন্তু রিসিভ করেছে। আমরা সবাই জানি কেন মোহনবাগান কিন্তু সেপাহানের এগেনস্টে ম্যাচ খেলতে যায়নি ইরানে, কারণ মোহনবাগানের যে চারটে অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ ওয়ালা প্লেয়ার রয়েছে বা তারা ইউনাইটেড কিংডমের পাসপোর্ট হোল্ডার রয়েছে, তাদের কিন্তু ইরান যাওয়ার পক্ষে একটা বিধি নিষেধ ছিল। সেই ক্ষেত্রে কিন্তু পুরো মোহনবাগান টিমই কিন্তু ইরান যেতে চায়নি বা যায়নি। তার ফলস্বরূপ কি হয়েছে আমরা জানি, এএফসি কিন্তু পুরোপুরি মোহনবাগানকে গ্রুপ থেকে বার করে দেয়। আর ফ্যান্সদের যে ক্ষোভ ছিল, যে বিক্ষোভগুলো ছিল, সেগুলো তো আমরা এই কদিন ধরে দেখেছি। তো এএফসির তরফ থেকে আসা ব্যানটা কিন্তু শুধু সময়ের অপেক্ষা ছিল। আমরা কিন্তু সবাই জানতাম যে এরকম একটা ব্যান কিন্তু আসতে চলেছে, 2 বছরের ব্যান কিন্তু আসতে চলেছে। তো সেটা কিন্তু অলরেডি ক্লিয়ার। গতকাল কিন্তু মোহনবাগান রিসিভ করেছে এএফসির তরফ থেকে কিন্তু একটা সিজনের কিন্তু টেকনিক্যালি দুটো ইয়ারের কিন্তু ব্যান। এবার এই জায়গাটা অনেকের কনফিউশন যে একটা সিজনের ব্যান কিন্তু দুটো ইয়ারের ব্যান কি করে হচ্ছে, আমি সব বলছি। এটাকে নিয়ে অনেকে একটুখানি মিসকনফিউশনে রয়েছে, অনেকে কিন্তু মিসকনসেপশন ছড়াচ্ছে। তো অ্যাকচুয়ালি পুরো বিষয়টাকে আমি কিন্তু প্রপার ভাবে তোমাদের বোঝাচ্ছি। ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা বলে যে আমি কিন্তু এরকম ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন রকম আপডেটস, এরকম প্লেয়ার রিভিউ, টিম রিভিউ, ম্যাচ রিভিউ, এরকম নিয়ে কিন্তু আমি টেকনিক্যাল অ্যানালাইসিস ওয়ালা ভিডিও আমি বানাই। তো তোমরা যদি এরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটুখানি লাইক করতে কিন্তু ভুলো না। মোহনবাগান কিন্তু 2024-25 সিজনে আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কিন্তু যোগ্যতা অর্জন করেছিল। তো সেখানে আমরা জানি কি কারণ কি বৃত্তান্ত, তার জন্য কিন্তু মোহনবাগান ইরানে ম্যাচ খেলতে যায়নি। ফলস্বরূপ এএফসি কিন্তু তাদের গ্রুপ থেকে বার করে দেয়। আর মোস্ট প্রবলি তখন থেকে কিন্তু এটা বোঝা হয়ে গেছিল যে একটা 2 বছরের ব্যান কিন্তু রিসিভ করতে চলেছে মোহনবাগান। তো এএফসির তরফ থেকে যেটা জানানো হয়েছে যে মোহনবাগানকে কিন্তু একটা সিজনের জন্য ব্যান করা হয়েছে। এবার এখানে পুরো বিষয়টা কিরকম হচ্ছে, ধরো 2025-26 সিজন, মানে এই যে সিজনটা যেটা আসছে, আদতেও সিজনটা হবে কিনা সেটা মানে অনেকটা প্রশ্নের মুখে, কিন্তু ধরে নেওয়া যায় যে সিজনটা যদি হয়, লিগটা যদি হয়, ধরো এই লিগ চ্যাম্পিয়ন হলো মোহনবাগান, 2025-26 সিজনের লিগ শিল্ড চ্যাম্পিয়ন হলো মোহনবাগান। সেই ক্ষেত্রে কিন্তু মোহনবাগান কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগের 2 এর যে স্লটটা সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায় মোহনবাগানের জন্য। কিন্তু ব্যানের দরুন কিন্তু তার এই সিজনটা কিন্তু সে মোহনবাগান এফসিতে কিন্তু খেলতে যেতে পারবে না। এটা হচ্ছে প্রথম বিষয়। 2025-26 যদি মোহনবাগান লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়, 2026-27 যদি মোহনবাগান লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়, সেক্ষেত্রেও কিন্তু মোহনবাগান 2027-28 পর্যন্ত কিন্তু এই সিস্টেমটা কিন্তু লাগু রয়েছে। 2026-27 যদি মোহনবাগান লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়, সেই ক্ষেত্রে কিন্তু 2027-28 এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যে যোগ্যতাটা যে অর্জন করবে মোহনবাগান, সেখান থেকে কিন্তু বিতাড়িত হবে। মানে একটা সিজনের ব্যান কিন্তু সেখানে অলরেডি মোহনবাগানের কমপ্লিটেড। এবার এখানে বিষয়টা হচ্ছে যে ধরো মোহনবাগান যদি পরপর দুটো সিজনই চ্যাম্পিয়ন হয়, মানে 2025-26 সিজনে যদি মোহনবাগান লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়, সেক্ষেত্রে তো একটা সিজনের ব্যান কেটে যাচ্ছে। কিন্তু যদি 2026-27 লিগ শিল্ড যদি আবারও চ্যাম্পিয়ন হয়, মানে ব্যাক টু ব্যাক দুটো সিজন যদি মোহনবাগান লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কিন্তু 2027-28 সিজনে কিন্তু মোহনবাগান এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যোগ্যতা অর্জন করে কিন্তু খেলতে যেতে পারবে, যেহেতু তার একটা বছরের ব্যান কিন্তু সে কাটিয়ে নিয়েছে। তাহলে এইখানটায় বোঝা গেল যে একটা সিজনের ব্যান কিন্তু মোহনবাগান খাচ্ছে, কিন্তু টেকনিক্যালি দুটো ইয়ারের ব্যান কিন্তু খেয়েছে। 2025 থেকে 2027 দুটো ইয়ারের ব্যান কিন্তু মোহনবাগান খেলো। এই 2 বছরের মধ্যে কিন্তু এএফসি ক্লাব কম্পিটিশনস এর কোনো ম্যাচে কিন্তু মোহনবাগানে আর যোগ্যতা অর্জন করলেও খেলতে পারবে না। প্লাস প্রায় 50,700 সামথিং ইউএস ডলার কিন্তু সেপাহান এফসি কে অ্যাজ এ কম্পেনসেশন কিন্তু পে করতে হবে মোহনবাগান ক্লাবসকে, যেটা ইন্ডিয়ান রুপিজে মোস্ট প্রবাবলি 50 লাখের আশেপাশে আসে। এটা কিন্তু সেপাহান এফসি কে কিন্তু পে করতে হবে অ্যাজ এ কম্পেনসেশন ফি।
এরপরেও শোনা যাচ্ছে যে মোহনবাগান কিন্তু যখনই এএফসি তরফ থেকে এই লেটারটা রিসিভ করবে তারপরে কিন্তু মোহনবাগান সিএসএ কিন্তু মুভ করবে, সেটা ওর পরের বিষয়। মোহনবাগান যদি সিএসএ মুভ করে সেখানে কি কি পসিবিলিটিস থাকবে মোহনবাগানের ক্ষেত্রে, মোহনবাগানের এগেনস্টে, সেসব নিয়ে না পরে কথা বলা যাবে। এই মুহূর্তে কিন্তু মোহনবাগানের প্রায় অনেক সমর্থক কিন্তু এই ডিসিশনটা কিন্তু অনেকটা খুশি হয়েছে, তার কারণ এটা পুরোপুরি কিন্তু ম্যানেজমেন্টের এগেইনস্টে কিন্তু এই ডিসিশনটা গেছে। এখন আরো বেশি করে এই জিনিসটা কিন্তু ট্রিগার্ড হয়ে গেল এই ব্যানটা রিসিভ করার পর। মোহনবাগানে কিন্তু এইটা প্রথমবার এএফসি তরফ থেকে আসা ব্যান কিন্তু না, এর আগে কিন্তু 1999-2000 সালের যে সিজনটা ছিল সেই সিজনে কিন্তু মোহনবাগান আবারও কিন্তু এই ব্যান রিসিভ করেছিল এএফসির তরফ থেকে। মোস্ট প্রবাবলি হোম ম্যাচে দুর্গাপুজোর দরুন মোহনবাগান কিন্তু সেই হোম ম্যাচ কিন্তু কন্ডাক্ট করতে রিফিউজ করেছিল এএফসি কে। সেখানে কিন্তু প্রায় $3,000 মতন ফাইন হয়েছিল, একটা জাপানিজ ক্লাব ছিল মেবি, আমার এই মুহূর্তে মনে পড়ছে। আর প্লাস কিন্তু একটা সিজনের কিন্তু মোহনবাগান ব্যান কিন্তু রিসিভ করেছিল। মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু এটা প্রথমবার নয় যে এফসি তরফ থেকে ব্যান রিসিভ করা, এর আগে কিন্তু মোহনবাগান এই ব্যান রিসিভ করেছে। তো কোথাও এই জায়গাটা কিন্তু ওয়াকিবহাল থাকতে হবে মোহনবাগান ম্যানেজমেন্টের, যে কোথাও এই যে এএফসি পার্টিকুলার এএফসি কম্পিটিশনস এর মধ্যে যে ল্যাকিংটা দেখা যাচ্ছে, এটা কিন্তু যে শুধুমাত্র এই কটা বছরে হয়েছে সেটা না, মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু এর আগেও এই জিনিসটা হয়েছে, যেই জিনিসটা কিন্তু আমি একটু আগেই বললাম। তখন কিন্তু আর দুটো এনটিটি কিন্তু মাঠ ছিল না, তখন কিন্তু শুধু মোহনবাগান ক্লাব ছিল। আজকে এটা কার জন্য হয়েছে, কি বৃত্তান্ত, সেটা আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু অ্যাকচুয়ালি যে জিনিসটা ব্যান জিনিসটা সেটা কিন্তু মোহনবাগান এর আগেও খেয়েছে, এটা কিন্তু প্রথমবার নয়। তো দেখা যাক এরপরে কি হয়, সেটা নিয়ে তো অবশ্যই পরে কথা বলবো। এরপরে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা যতদূর জানতাম যে আইএসএল এর জন্য কিন্তু কোনো রকম বিডার কিন্তু পাওয়া যায়নি। এবার আই লিগের তরফে যে বিডটা ছাড়া হয়েছিল বা যে টেন্ডারটা রিলিজ করা হয়েছিল, টোটাল আই লিগের যে টেন্ডার ছাড়া হয়েছিল, টোটাল 6 কোটির অ্যামাউন্টের একটা টেন্ডার কিন্তু ছাড়া হয়েছিল। সেখানে আই লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, তিনটে আই লিগের টায়ারে কিন্তু সেখানে ইনভলভ ছিল। তো সেই যে টেন্ডারটা ছাড়া হয়েছিল, লাস্ট ডেট কিন্তু ছিল 13ই ডিসেম্বর সেই টেন্ডার জমা দেওয়ার লাস্ট ডেট। সেই টেন্ডারও কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে টোটাল অল ওভার ইন্ডিয়ান ফুটবলের যে কটা তোমার লিগ রয়েছে সব কটা কিন্তু আনসার্টেনিটির মধ্যে কিন্তু চলে গেল। শুধুমাত্র যে আইএসএল আনসার্টেনিটির মধ্যে রয়েছে সেটা কিন্তু নয়, সাথে সাথে আই লিগ 7 ডিভিশন, আই লিগ 3rd ডিভিশনও কিন্তু আনসার্টেনিটির মধ্যে চলে গেল। ইভেন আইডব্লিউএল, ইন্ডিয়ান ওমেন্স লিগের কিন্তু অলরেডি তোমার হচ্ছে কিন্তু বিট কিন্তু পড়েছিল, কিন্তু সেই বিট পড়ার পরেও কিন্তু সিগনেচার নিয়ে ফাইনাল যে টার্মস এগ্রিমেন্টটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত টানা হেঁচড়া কিন্তু চলছে। যতক্ষণ না পর্যন্ত ওটা ক্লিয়ার হয় ততক্ষণও কিন্তু ইন্ডিয়ান ওমেন্স লিগ কিন্তু প্রায় আনসার্টেনিটির মধ্যেই থাকে। মানে পুরো হোল ইন্ডিয়ান ফুটবল ইকোসিস্টেমটা কিন্তু এই মুহূর্তে আনসার্টেনিটির মধ্যে রয়েছে। তার মধ্যে তো মানে অনেক তো লাইভলিহুডের প্রশ্ন তো রয়েছে, ক্লাব ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্লেয়ার্স থেকে শুরু করে বিভিন্ন রকম সেক্টরে যে ফুটবলের সাথে জড়িত যেসব ব্যক্তিরা আছে তাদের লাইভলিহুডের প্রশ্ন কিন্তু চলে আসবে। 20 তারিখ কিন্তু একটা গ্র্যান্ড এজিএম রয়েছে। আমি 20 তারিখের আগে আর কোনো রকম ভিডিও বানাবো না সেই এজিএমটা নিয়ে, কারণ এর আগে আমি ভিডিওগুলো যে বানিয়েছিলাম, যে প্রমিস গুলো অ্যাকচুয়ালি করা হয় যে মিটিং এ এই জিনিসগুলো কিন্তু ক্ল্যারিফাই হবে বা এই জিনিসগুলো কিন্তু রেকটিফাই হবে, আদতে কিন্তু সেটা হয় না। দেখা যায় এ ওকে ব্লেম করছে, ও তাকে ব্লেম করছে, এইরকম কিন্তু চলতে থাকে। আর মিটিংটা কিন্তু কোনো রকম উইদাউট এনি কনক্লুশন কিন্তু মিটিং শেষ হয়ে যায়। তো আমি আগে থেকে কোনো রকম ভিডিও বানাবো না, যে যা পারছে বলছে, যে কি করবে না করবে করতে পারে, অসুবিধা নেই। 20 তারিখের পর মানে সেই যে এজিএম এর যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা নিয়ে কিন্তু অবশ্যই আমি ভিডিও বানাবো। তো এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমাদের কি মতামত এই এএফসি ব্যানটা নিয়ে আর প্লাস ইন্ডিয়ান ফুটবলের এই ডার্ক ফিউচারটাকে নিয়ে তোমরা তোমাদের মতামতটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকো, যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটুখানি লাইক করে দিও। চ্যানেলে প্রথমবার এসে দেখলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য শুভরাত্রি, দেখা হবে পরের ভিডিওতে।